প্রথম অঙ্ক যেটা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ, যেটা কালকে পড়ছিলাম তারপরে আমরা করতে পারিনি আর কি। তো সেটা বলছে যে শো দ্যাট fx is differentiable at x equal to 0 but the derived function is not continuous at 0, where fx is given as the following rule করে fx is equal to বলছে x squared sin 1 by x when x is not equal to 0 or 0 when x is equal to 0. তো প্রথমে তুমি ডিফারেন্সিবিলিটি এট 0 যখন চেক করছো, আমি এখানে আমরা বলতে গিয়ে কালকে থেমে গেছিলাম যে আমরা যেহেতু ফাংশনের চেহারাটা এক্স নন জিরো হওয়ার সময় একই রকম থাকছে, মানে অন দ্য ফর পয়েন্টস লেস দ্যান 0 অলসো দ্য ভ্যালুজ আর টেকিং x squared sin 1 by x, and for points greater than 0 also it is x squared sin 1 by x. So we don't have to really bother about left hand derivative and right hand derivative here. হ্যাঁ, একসাথেই আমরা কম্পিউট করার চেষ্টা করব। তো আমি ডিফারেন্স কোশ্চেনটা লিখলাম fh minus f0 divided by h minus 0 করে ওটার লিমিট h টেন্ডিং টু 0 কম্পিউট করার চেষ্টা করছি। তো fh কত হচ্ছে h স্কোয়ার্ড sin 1 by h, তো সেটা তুমি লিখছো, মাইনাস f0টা হচ্ছে 0, তো সেটা আর লিখিনি এখানে, ডিভাইডেড বাই h মাইনাস 0 মানে হচ্ছে ডিভাইডেড বাই h। তাহলে টোটাল এক্সপ্রেশনটা এই স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ। ইউ আর গোয়িং টু গেট লিমিট h টেন্ডিং টু 0 1 by h into h squared sin 1 by h. So that is equal to limit h tending to 0 h sin 1 by h. This is perfectly all right. এবার এই লিমিটটা আমরা জানি যে this is equal to 0, তাই না? তার দুটো উপায় আছে, একটা হচ্ছে তুমি জাস্ট এপসাইলন ডেল্টা ডেফিনেশনটা ইউজ করতে পারো, যে তোমার mod of h sin 1 by h, this is going to be less than or equal to mod h, right? তাহলে তুমি for any epsilon greater than 0 তুমি যদি 0 less than mod h less than epsilon নিয়ে নাও, তাহলে অটোমেটিক্যালি এটা less than epsilon হয়ে যায়। এইভাবে আমরা করেছিলাম, তো এইভাবে তুমি করতে পারো। তাতে দেখতে পাচ্ছ যে এই যে কোনো epsilon নেবারহুড যদি তুমি নিয়ে নাও অফ দ্য ভ্যালু, তাহলে সেটার করসপন্ডিং যে ডেল্টা চুজ করতে হবে সেটা ইকুয়াল টু এপসাইলন নিলেই আমার হয়ে যাচ্ছে। তাহলে এই যে লিখলাম এক্ষুনি পেন দিয়ে, সেটার থেকে তোমার ডিডাকশনটা কি হয়ে যাচ্ছে, ডিডাকশন হয়ে যাচ্ছে সো দ্যাট ইমপ্লাইজ দ্যাট লিমিট h টেন্ডিং টু 0 sin 1 by h is equal to 0। তাহলে এটা দিস ইজ ইকুয়াল টু f প্রাইম 0, তাই না? দ্যাট ইজ দ্য ডেফিনিশন অফ f প্রাইম 0, যে যদি এই লিমিটটা এক্সিস্ট করে তাহলে ওটার ভ্যালু ইজ f প্রাইম 0, তাহলে ওটা বেরিয়ে গেল। এবার বাকি অংশটা মানে তোমার এক্স ছাড়া, কারণ দেখো অঙ্কের মধ্যে তারপরে ডিরাইভড ফাংশন এই কথাটা বলা আছে। হ্যাঁ, ডিরাইভড ফাংশনের মানে কি? মানে হচ্ছে যে এই ফাংশনটা যেটা দেওয়া আছে আমার হাতে, সেই ফাংশনটা কিন্তু ডিফারেন্সিয়েবল অন অল অ্যাট অল রিয়েল নাম্বারস, এটাই হচ্ছে ইস্যু। এবারে তুমি যদি প্রত্যেকটা রিয়েল নাম্বারে ওটা ডেরিভেটিভ বার করো, তার মানে তুমি কি করছো, যে যে কোনো এক্স বিলঙ্গিং টু আর নিচ্ছ, আর তার করসপন্ডিং তুমি এফ প্রাইম এক্স কম্পিউট করতে পারছো। হ্যাঁ, এখানে আমার ডোমেনটাই আর ছিল, তাহলে সেটা করার ফলে তুমি একটা নতুন ফাংশন ডিফাইন করে দিয়েছো, এফ প্রাইম ফ্রম আর টু ইটসেলফ। সেটা কি করছে, সেটা যে কোনো এক্স কে নিয়ে যাচ্ছে টু its derivative, right? Derivative of f at x. So this is a new function. এই ফাংশনটাকে বলে ডিরাইভড ফাংশন। মানে অরিজিনাল ফাংশনটা যদি ভালো ফাংশন হয়, মানে ওটার যদি একটা ডোমেন থাকে যার উপরে ডিফারেন্সিয়েবল হচ্ছে, তাহলে সেই ডোমেনের উপরে তুমি ডিরাইভড ফাংশনটা ডিফাইন করতে পারো। তাহলে সেটা এই ক্ষেত্রে করা যাবে, এটাই হচ্ছে বক্তব্য। আর সেই যে নতুন ফাংশনটা পাচ্ছ, সেই নতুন ফাংশনটা এক্স ইকুয়াল টু 0 তে ডিফারেন্সিয়েট কন্টিনিউয়াস হবে না, এটা দেখাতে বলছে।
ঠিক আছে? তো আগে তোমাকে ডিরাইভড ফাংশনের চেহারাটা বার করে ফেলতে হবে। তো 0 পয়েন্টে তো তুমি করে নিয়েছো, 0 ছাড়া যে পয়েন্টটা সেটা তুমি যখন দেখছো তখন নোটিস দ্যাট your on the real line, if you just look at the points, what do you have? You have this point 0 sitting somewhere here, right? আর বাকি পয়েন্ট গুলো মানে আইদার স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 আর স্ট্রিক্টলি লেস দ্যান 0, তার মানে ওটা x যদি গ্রেটার দ্যান 0 হয় এরকম একটা জায়গায় থাকবে। সুতরাং ওটাকে ঘিরে একটা ইন্টারভ্যাল তুমি পুরোপুরি পেয়ে যাবে, যার মধ্যে যাই পয়েন্ট থাকুক না কেন তারা সব কিন্তু পজিটিভ। একইভাবে তোমার যদি এক্সটা কোনো এক্স বলো বা অন্য কিছু একটা নাম দাও, ধরো জেড, জেডটা যদি একটা নেগেটিভ নাম্বার হয় তাহলে জেড কে ঘিরে জেড আর জিরোর মধ্যে একটা পজিটিভ ডিস্টেন্স আছে, সেই জন্য জেড কে ঘিরে তুমি একটা ইন্টারভ্যাল পেয়ে যাবে যার মধ্যে যাবতীয় পয়েন্টগুলো সবই কিন্তু নেগেটিভ ভ্যালুজই নেবে। তার মানে তোমার যদি এক্স গ্রেটার দ্যান 0 হয়, এক্স কে ঘিরে একটা ইন্টারভ্যাল পেয়ে যাচ্ছ যেটার মধ্যে প্রত্যেকটা পয়েন্ট গ্রেটার দ্যান 0, অ্যান্ড সিমিলারলি যদি পয়েন্টটা লেস দ্যান 0 হয় একই বক্তব্য। সেটা কেন বলছি, যে সেই জন্যই আমি যখন আমার ডেরিভেটিভ ফর নট ইকুয়াল টু 0 এক্স এর জন্য কম্পিউট করতে যাচ্ছি, তখন আমার 0 পয়েন্টে ফাংশন কি চেহারা নিচ্ছে ইজ নট ইম্পর্টেন্ট। ওটা 0 পয়েন্ট বাদে বাকি জায়গায় যে চেহারাটা নিচ্ছে সেটার দিকে তাকালেই আমার হয়ে যাচ্ছে। আর এই জায়গায় আমি তো ফর্মুলা বসিয়ে ইভ্যালুয়েট করে ফেলতে পারবো। তো আমি একটুখানি মুছে দিই এই জায়গাটা। তো আমি যদি ফর্মুলা লাগাই, দেখো তোমার ফাংশনটা দেওয়া আছে এক্স স্কোয়ার সাইন 1/x, তাহলে এটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে তোমার প্রথমত কি করতে হয়, প্রথমত এটাকে প্রোডাক্ট রুল লাগাবো আমি। হ্যাঁ, তো প্রোডাক্ট রুল যদি লাগাই, মানে আমি কি করতে চাইছি, আমি ddx, ওকে, সো আমি ddx অফ x স্কোয়ার্ড সাইন 1/x ক্যালকুলেট করছি, যেখানে আমার x ইজ নন জিরো, ঠিক আছে, x নট জিরোর জন্য। তো আমি এটা সমান কত হবে, এটা একটা ফাংশন হলো x স্কোয়ার, অন্য ফাংশনটা হচ্ছে সাইন 1/x। তো আগে আমি x স্কোয়ার এর ডেরিভেটিভ নিলাম 2x, আর সাইন 1/x যেমন ছিল অ্যাজ ইট ইজ রয়ে গেল, রাইট? তারপরে আমি কি করব, তারপরে আমি এক্স স্কোয়ারটাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম, করে আমি ddx অফ সাইন 1/x এটা ক্যালকুলেট করছি, রাইট? এটা হচ্ছে আমার প্রোডাক্ট ফর্মুলা ফর ক্যালকুলেটিং দ্য ডেরিভেটিভ। এবারে তার মানে কত হবে, প্রথমে তো হয়ে গেছে, সুতরাং সেটা যেমন ছিল লিখে দিলাম। তোমাদের হয়তো সবারই এটা দেখা একবার, কিন্তু আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, প্লাস এক্স স্কোয়ার্ড। এবারে তুমি যখন ডেরিভেটিভ অফ সাইন 1/x নিচ্ছ তখন এখানে কিন্তু চেইন রুল লাগাচ্ছ। কিভাবে, যে আগে তুমি ফাংশনটা আছে এক্স গোয়িং টু 1/x, আর তারপরে 1/x কে পাঠাচ্ছ সাইন 1/x এ। তাহলে তুমি যদি চেইন রুল লাগাও তাহলে সাইন এর ডেরিভেটিভ কত হয়, কস, তাহলে কস যে ফাংশনটা সেটা লাগাবে অন দ্য পয়েন্ট 1/x করে, তার সাথে কিন্তু তুমি 1/x এর ডেরিভেটিভ তোমাকে মাল্টিপ্লাই করতে হবে। 1/x এর ডেরিভেটিভ কত, মাইনাস 1/x স্কোয়ার, রাইট? রিকল করো, x টু দি পাওয়ার মাইনাস n এর ডেরিভেটিভ আমরা ক্যালকুলেট করেছিলাম, তাহলে 1/x এর ডেরিভেটিভ কে ভাবতে পারো x টু দি পাওয়ার -1 এর ডেরিভেটিভ বার করছো, সুতরাং ওটার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস x টু দি পাওয়ার -1, সুতরাং -1/x স্কোয়ার। তাহলে কি হচ্ছে, যে এখানে একটা x স্কোয়ার চলে এসছে, এখানে x স্কোয়ার চলে এসছে, এই দুটো ক্যান্সেল আউট করে যাবে। তাহলে তুমি যেটা ফাইনালি ডেরিভেটিভটা যেটা পাবে সেটা হচ্ছে 2x sin 1/x মাইনাস cos 1/x, এখানে একটা মাইনাস রয়েছে, সুতরাং মাইনাস cos 1/x এটা তুমি পাচ্ছ। এই ডেরিভেটিভ কম্পিউটেশনটাতে কারোর অসুবিধা হয়নি তো? না ম্যাম। ভেরি
ওকে, তাহলে আমরা প্রত্যেকটা নন জিরো পয়েন্টেও ডেরিভেটিভ কম্পিউট করে ফেলেছি, জিরো পয়েন্টেও ডেরিভেটিভ কম্পিউট করে ফেলেছি। তাহলে এই যে ডান পাশে লিখে রেখেছি এরকম একটা নতুন ফাংশন আমি পেয়ে গেছি, যেটাকে আমি ডিরাইভড ফাংশন বলছি এফ প্রাইম। এবারে আমার যেটা করণীয় সেটা হচ্ছে যে এই এফ প্রাইম যে ডিরাইভড ফাংশন, সেটা আমায় অঙ্কে বলছে যে দেখাও যে এটা জিরো পয়েন্টে কন্টিনিউয়াস হবে না। সো এই ফাংশনটা জিরোতে কন্টিনিউয়াস নয়, এটা তোমাকে চেক করতে হবে। তো এটার চেহারাটা কি ছিল রিকল করো। এফ প্রাইম এক্স, one second, f prime x was equal to 2x sin 1 by x minus cos 1 by x, right? এটা ছিল যখন x is non-zero, আর যখন x is equal to 0 তখন ওটার ভ্যালু 0 ছিল। তো I want to check whether, এখানে স্ক্রিনে লেখাই আছে লিমিট এক্সটেন্ডিং টু 0 2x sin 1 by x minus cos 1 by x, এটা এক্সিস্ট করে কিনা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন কন্টিনিউটির জন্য। আর তারপরে এটা যদি এক্সিস্ট করে তাহলে এটা তোমার ইকুয়াল টু এফ প্রাইম জিরো হবে কিনা, এফ প্রাইম ফাংশনের কন্টিনিউটি চেক করছো, সুতরাং এটা হবে কিনা। তো এটা চেক করতে গেলে তুমি লক্ষ্য করো যে যে ফাংশনের লিমিট এক্সিস্টেন্সের প্রশ্ন তুলছো সেটার মধ্যে দুটো ফাংশনের যোগফল রয়েছে, একটা হচ্ছে 2x sin 1 by x, অন্যটা হচ্ছে মাইনাস cos 1 by x। তাহলে cos 1 by x এর লিমিট আর 2x sin 1 by x এর লিমিট, এই দুটোর দিকে তাকাবে। তো প্রথমত এটা তো এক্সিস্ট করে, লিমিট এক্সটেন্ডিং টু 0 2x sin 1 by x is equal to 0, এটা জানো। এটার যুক্তিটা আবার ওই একই যেটা লাস্ট স্ক্রিনে লিখলাম, যে আমার mod x sin 1 by x, এটা আমরা করেছি this is less than or equal to mod x, right? তাহলে তুমি যদি 0 less than mod x less than epsilon নিয়ে নাও যে কোনো পজিটিভ এপসাইলনের জন্য, তাহলে সেটা থেকে ফলো করে যাচ্ছে যে mod x sin 1 by x less than epsilon হবে, right? So this is what you get. So therefore এই যে উপরে লেখা হলো this limit x tending to 0 x sin 1 by x is equal to 0, সুতরাং 2 দিয়ে গুণ করলেও ওটা 0 হবে, তাহলে ওই লিমিটটা এক্সিস্ট করে। আরো তুমি কি জানো, তুমি জানো যে লিমিট এক্সটেন্ডিং টু 0 cos 1 by x, এটা কিন্তু এক্সিস্ট করে না, এটা আমরা দেখেছি, তাই না? একটু খেটে আমাদের প্রমাণ করতে হয়েছে। তাহলে এই যে ফাংশন যার লিমিট তুমি ক্যালকুলেট করতে যাচ্ছ সেটা দুটো জিনিসের যোগফল হিসেবে আসছে, যার মধ্যে একজন তোমার তার লিমিট এক্সিস্ট করছে, অন্যজনের করছে না। তাহলে এই যোগফলের লিমিট এক্সিস্ট করতে পারে না, এটাই আমরা বলেছি। আর তো সেটা কেন বলেছি, যে ধরো বাই চান্স এই লিমিটটা এক্সিস্ট করতো, তাহলে তো তুমি cos 1 by x কে, মানে লিমিট এক্সটেন্ডিং টু 0 cos 1 by x, এটাকে তো ইজিলি লিখতে পারো অ্যাজ ইকুয়াল টু লিমিট এক্সটেন্ডিং টু 0 2x sin 1 by x, ও উল্টো করলে ভালো হতো, ঠিক আছে, 2x sin 1 by x minus 2x sin 1 by x minus cos 1 by x লিখতেই পারো, তাই না? তুমি একটু ভেবে দেখো যে cos 1 by x এর জায়গায় আমি জাস্ট 2x sin 1 by x minus 2x sin 1 by x plus cos 1 by x এরকম করে লিখেছি, তাহলে এই লিমিটটা এক্সিস্ট করে। বাই চান্স যদি এটার লিমিটটা এক্সিস্ট করতো, তাহলে এই যোগফল, মানে আমি যোগফল বারে বারে বলছি, যে মাইনাস আছে তাতে কিছু যায় আসে না, রাইট? এফ প্লাস মাইনাস অফ দিস, তাহলে এটা যদি লিমিট এক্সিস্ট করে আর এটারও যদি লিমিট বাই চান্স যদি এক্সিস্ট করতো, তাহলে cos 1 by x এর লিমিট এক্সিস্ট করার কথা। কিন্তু আমরা জানি যে লিমিট এক্সটেন্ডিং টু 0 cos 1 by x এর লিমিট এক্সিস্ট করে না, আমরা এটা খেটে ইন আ প্রিভিয়াস চ্যাপ্টার দেখিয়েছি। সুতরাং আমি ডিডিউস করতে পারি
যে এই যে জিনিসটা সেকেন্ড যে যোগফলের টার্ম ফাংশনটা সেইটার লিমিট এক্সিস্ট করতে পারে না, কারণ এটা করা আর এটা করা দুজনেই লিমিট এক্সিস্ট করা মানে cos 1/x এর লিমিট এক্সিস্ট করতে হয় as x tends to 0। হ্যাঁ, ওটা রয়েছে ব্যাকগ্রাউন্ডে, এভরিথিং ইজ as x tends to 0। therefore আমি ক্লেম করতে পারি যে এই লিমিটটা এক্সিস্ট করবে না। তাহলে এই লিমিটটা এক্সিস্টই করবে না, তাহলে এটার ওই এফ প্রাইম জিরোর সাথে সমান হওয়ার প্রশ্নই ওঠে না, এটা পসিবিলিটি নেই, লিমিটই এক্সিস্ট করছে না। তাহলে সেই জন্যই এফ প্রাইমটা 0 পয়েন্টে কন্টিনিউয়াস হচ্ছে না। এটা কি আমি বোঝাতে পেরেছি? Yes, ma'am. ওকে, ঠিক আছে। তাহলে এটা একটা অঙ্ক গেল। আর নেক্সট টাইপ অফ প্রবলেম উই উইল ডু ইজ স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম অ্যাজ সাচ, শুধু ফাংশনটা একটু অন্যরকম ভাবে ডিফাইন করেছে, পুরো রিয়েল লাইনের উপরে ফাংশনটা ডিফাইন করছে। fx is equal to x square যখন x একটা র্যাশনাল নাম্বার আর 0 যখন x টা ইররেশনাল নাম্বার। তো এই ফাংশনের প্রথমত লক্ষ্য করো গ্রাফ আঁকার প্রশ্নই ওঠে না, কারণ যে কোনো দুটো রিয়েল নাম্বারের মধ্যে অসংখ্য র্যাশনাল নাম্বার রয়েছে, অসংখ্য ইররেশনাল নাম্বার রয়েছে, তাহলে তুমি প্লট করবে কি করে? সুতরাং প্লট করার প্রশ্নই উঠছে না। এই ফাংশনটার বলছে যে দেখাও ডেরিভেটিভ এট 0 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এটা আমাদের একটু স্লোলি কাজটা করতে হবে। তো আমার দরকারটা কি? আমার দরকার হচ্ছে অ্যাম্বিশন শো করা যে লিমিট h টেন্ডিং টু 0 fh minus f0 divided by fh minus 0 এটা এক্সিস্ট করে, এটা দেখাতে হবে। আর এটার মান নিচ্ছে, এই লিমিটটা মান নিচ্ছে 0, এটা দেখাতে হবে। তো আমরা কি করছি যে আমরা আগে যে কোনো একটা টাইপও হয়ে গেছে, যে কোনো রিয়েল নাম্বার নিচ্ছি নন জিরো, আর করে সেখানে আমি ডিফারেন্স কোশ্চেনটা নেব, কারণ আমি এইটা ডেরিভেটিভ এট 0 ক্যালকুলেট করতে চাইছি, সুতরাং যে h গুলো নিচ্ছি সেটা 0-র সাথে সমান নেব না। ঠিক আছে, তাহলে আমি ডিফারেন্স কোশ্চেনটা লিখছি fh মাইনাস f0 ডিভাইডেড বাই h মাইনাস 0। ঠিক আছে, তাহলে এটা আমি ফাংশনের দিকে যদি তাকাই তাহলে আমার দাঁড়াচ্ছে কি, যে যদি আমার h টা র্যাশনাল নাম্বার হয় তাহলে এই ডিফারেন্স কোশ্চেনটার চেহারা হচ্ছে h স্কোয়ার্ড মাইনাস 0 ডিভাইডেড বাই h। 0 কেন? কারণ 0টা তো র্যাশনাল নাম্বার, সো 0 র্যাশনাল নাম্বার, তার যে রুলটা হবে 0 স্কোয়ার, তাহলে ওটা 0ই আসবে, এই জন্য 0, রাইট? ডিভাইডেড বাই h মাইনাস 0, তাহলে এটা পাচ্ছ। তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস? ইট ইজ জাস্ট h স্কোয়ার ডিভাইডেড বাই h, সো ইট ইজ ইকুয়াল টু h। তাহলে এই যে ডিফারেন্স কোশেন্ট তার ভ্যালুটা হচ্ছে h যখন h একটা র্যাশনাল নাম্বার, আর যখন ইররেশনাল নাম্বার হচ্ছে মানে র্যাশনাল নাম্বার নয়, তখন কি হবে? fh এর মান হচ্ছে 0, তাহলে সেটা লিখছো 0 মাইনাস 0 ডিভাইডেড বাই h, সুতরাং উত্তরটা তুমি এখানে 0 পাচ্ছ, নিউমারেটরটা 0 হয়ে গেছে। তাহলে তুমি এই জিনিসটার লিমিট ক্যালকুলেট করতে চাইছো। তো আমরা কি করছি যে আমরা যে কোনো একটা লক্ষ্য করছি যে যে কোনো আমি যদি এপসাইলন গ্রেটার দ্যান 0 নিই, তাহলে আমি যদি টাকে 0 থেকে আলাদা, হ্যাঁ ওটা লেখা হয়নি কিন্তু ওটা আমি ঠিক করে দিচ্ছি অ্যাজ আই এম গোয়িং অন, টাকে যদি আমি এমন নিয়ে নিই যে ওটা এপসাইলন নেবারহুড মানে মাইনাস এপসাইলন থেকে এপসাইলনের মধ্যে আছে 0, ঠিক আছে, আর 0-র সাথে সমান নয়, তাহলে আমি মাইনাস এপসাইলন থেকে এপসাইলন নেব, এই ইন্টারভ্যাল আর তার থেকে 0 বাদ দিয়ে দিচ্ছি, মানে বেসিক্যালি আমি মাইনাস এপসাইলন থেকে 0 এই ওপেন ইন্টারভ্যাল ইউনিয়ন ওপেন ইন্টারভ্যাল 0 থেকে এপসাইলন এই জায়গাটার দিকে তাকাচ্ছি। তাহলে h যদি আমি এখান থেকে নিয়ে নিই এই জায়গাটা থেকে, তাহলে আমি ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি যে আমার fh মাইনাস f0 ডিভাইডেড বাই h মাইনাস 0 এটার যদি আমি মড নিই, সেটা যদি র্যাশনাল হয় তাহলে তো মড h হবে, তাহলে লেস দেন এপসাইলন হবে। আর যদি ইররেশনাল হয় তাহলে এটার মান 0 হয়ে যাচ্ছে, সেটাও ইন এনি কেস এপসাইলনের থেকে কম হচ্ছে। তাহলে এপসাইলন আমি যাইনি না কেন, তা এই নেবারহুডের মধ্যে আমি যদি h নিয়ে নিই, মানে যেটাকে আমি
পরিষ্কার করে আরো এক্সপ্যান্ড করে এখানে লিখেছি যে এইচটাকে আমি যদি এপসাইলনের উপরে নির্ভর করে ডিলিটেড এপসাইলন নেবারহুড অফ জিরোতেই নিয়ে নিই, তাহলে সেখানে আমার ডিফারেন্স কোশেন্টের ভ্যালুটা লেস দ্যান এপসাইলন হয়ে যাচ্ছে। তাহলে তার মানে কি হচ্ছে, এটা যে মড অফ দিস ইজ লেস দ্যান এপসাইলন, সেটাকে তুমি যদি আরো বিস্তার করে লিখতে চাও, তাহলে এটা আসলে হয়ে গেছে এফ এইচ মাইনাস এফ জিরো ডিভাইডেড বাই এইচ মাইনাস জিরো। এটা একটা ফাংশন অফ এইচ, তাই না? এই ডিফারেন্স কোশেন্টটা মাইনাস জিরো চাইলে লিখতে পারো লেস দ্যান এপসাইলন, তাই না? তাহলে একেবারে কপি বুক তুমি যদি ডেফিনেশনের দিকে তাকাও, এটা এই যে এই লাইনটা যেটা লিখেছো এখানে, এই লাইনটা তোমায় জানিয়ে দিচ্ছে যে তোমার লিমিট h টেন্ডিং টু জিরো এফ এইচ মাইনাস এফ জিরো ডিভাইডেড বাই এইচ মাইনাস জিরো ইজ ইকুয়াল টু জিরো। এটা তুমি পেয়ে যাচ্ছ। তো এটা পেয়ে যাওয়া মানে অঙ্কটা শেষ, বিকজ দিস ইজ হোয়াট ইজ দ্য ডেরিভেটিভ অফ এফ এট জিরো। এই লিমিট এক্সিস্ট করা মানে হচ্ছে যে ডিফারেন্সিয়েবল হবে অ্যাট জিরো, আর এই লিমিটের ভ্যালুটা কি, ডেরিভেটিভ অ্যাট দ্যাট পয়েন্ট। ঠিক আছে? তাহলে আমি কি বোঝাতে পেরেছি? Yes, ma'am. Yes, ma'am. Okay. If anybody has a problem, you should always ask. ক্লাস চলার সময়ও যদি না হয়, পরেও যদি প্রবলেম হয়, ওই হোয়াটসঅ্যাপ ইউজ করে টোরে করতে পারো। সো নেক্সট জিনিস, স্লাইড দেখে মনে হবে যে হঠাৎ অ্যালজেব্রা করতে শুরু করছি, কিন্তু আসলে অ্যালজেব্রা নয়। আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে হায়ার ডেরিভেটিভস। মানে আমরা এক্ষুনি দেখলাম একটা এক্সাম্পলে যে যদি এমন একটা ফাংশন পাওয়া যায় যেটা একটা ডোমেনের উপরে তার ডেরিভেটিভ প্রত্যেকটা পয়েন্টে কম্পিউট করা যাচ্ছে, তাহলে আমি সেটাকেই একটা ফাংশন হিসেবে ভেবে নিতে পারি। তার মানে আমার একটা ফাংশন এফ দেওয়া আছে, আমি আর ডোমেনটা লিখছি না, সেখান থেকে আমি একটা নতুন ফাংশন পেয়ে যেতে পারি যেটাকে আমি এফ প্রাইম বলছি। এই এফ প্রাইমটা হচ্ছে ডিরাইভড ফাংশন অফ এফ। তাহলে একবার যদি আমি এফ প্রাইম পেয়ে যাই, তাহলে তার ডিফারেন্সিয়েবিলিটি, যে ওটার ডেরিভেটিভ হয় কিনা, এক্সিস্ট করে কিনা একটা পয়েন্টে ইত্যাদি, এই প্রশ্নগুলো আমি করতে পারি। তাহলে এই প্রশ্নের জবাবে যেটা পাবো সেটাকে আমরা, মানে ডেরিভেটিভ অফ এফ প্রাইম যেটা পাবো সেটাকে আমরা সেকেন্ড ডেরিভেটিভ অফ এফ বলবো। এফ ডাবল প্রাইম করে একটা নোটেশন দেব, আরো একাধিক নোটেশন রয়েছে। তো আমার কয়েকটা বেসিক জায়গায় আমাদের, মানে এটা অনেক বেশি কাজে লাগবে, দেখবে যে আমার ফর্মুলা গুলো কম্পিউট করতে হবে যে একটা আরবিট্রারি ডেরিভেটিভ অফ এফ কি হবে একটা পয়েন্ট। ঠিক আছে? মানে আরবিট্রারি ডেরিভেটিভ মানে বলতে চাইছি যে একবার তুমি যদি এফ ডাবল প্রাইম বার করে নাও, তাহলে এফ এফ প্রাইমটাও যদি ভালো হয়, যে ওটা একটা ডোমেনের উপরে বা প্রত্যেকটা পয়েন্টে এফ প্রাইম এক্সিস্ট করছে, তাহলে আমি এফ প্রাইমটাকে একটা ফাংশন হিসেবে ভাবলাম, সেটার একটা এফ ডাবল প্রাইম করলাম। এবার এফ ডাবল প্রাইমটা যদি ভালো হয়, তাহলে ওটা একটা ডোমেনের উপরে প্রত্যেকটা পয়েন্টে ডেরিভেটিভটা এক্সিস্ট করছে, তাহলে ওটারও আবার সাবসিকুয়েন্ট ডিফারেন্সিবিলিটি নিয়ে কথা বলতে পারি। তাহলে আমি একটা থার্ড ডেরিভেটিভ পেয়ে যেতে পারি, রাইট? তাহলে সেটাকে এরকম করে ধরো সিম্বল দিয়ে দিলাম আপাতত। এটা দেখতে কিছুক্ষণ পরেই খুব খারাপ হয়ে যাবে, সুতরাং আমরা কেথ ডেরিভেটিভটাকে সিম্বল দিয়ে দেব এফ মাথায় একটা ব্র্যাকেট দিয়ে কে, তার মানে কেথ ডেরিভেটিভ। ঠিক আছে? কেটা যে কোনো পজিটিভ ইন্টিজার এন। তাহলে যতবার ইচ্ছে ডিফারেন্সিয়েট করা যাচ্ছে, এরকম পরিস্থিতি হয়ে যেতেই পারে। তাহলে সেই পরিস্থিতি যদি হয়ে যায়, তাহলে আমি ওটার একটা ফর্মুলা আমার কাছে যদি থাকে, তাহলে আমার কাজ করতে কিছু সুবিধা হয়। এখন সেই ফর্মুলাটা পেতে গেলে যে পদ্ধতিটা ফলো করা হয় সেটাকে বলে ফার্স্ট প্রিন্সিপাল অফ ইন্ডাকশন, যেটা এখানে আমি লিখে রেখেছি। ঠিক আছে? এই ফার্স্ট প্রিন্সিপাল অফ ইন্ডাকশন যেটা বলছে যে তুমি ধরো যে কোনো একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট দেওয়া আছে। ঠিক আছে? ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট মানে একটা যে কোনো একটা ধরো ফর্মুলা, ফর এক্সাম্পল এখানে আমি দুটো এক্সাম্পল লিখে রেখেছি। যে ধরো এরকম একটা ফর্মুলা দিয়েছে যে 1 প্লাস 2 প্লাস এটসেট্রা প্লাস n ইজ ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1/2। এটা ডিপেন্ডিং অন এভরি পজিটিভ ইন্টিজার n, মানে যে কোনো n যদি নাও, প্রথম n খানা নাম্বারকে যদি যোগফল করো, সেটা যা উত্তর কি পাবে, সেটার ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। একইভাবে
বলতে পারো যে প্রথম n খানা যদি আমি পজিটিভ ইন্টিজার্স নিই, তার স্কোয়ার করে যোগফল যদি নিই, তাহলে উত্তর কি পাবো তার আমি একটা ফর্মুলা ক্রিয়েট করে দিতে পারি। সেটা হচ্ছে n ইন্টু n+1 ইন্টু 2n+1/6। তো এই ধরনের যে ফর্মুলা গুলো লিখে দিচ্ছে, এইগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট ডিপেন্ডিং অন, মানে তার এক্সাম্পল আর কি, ডিপেন্ডিং অন দ্য পজিটিভ ইন্টিজার n। তো এই ফর্মুলা গুলোকে যদি প্রমাণ করতে হয়, প্রমাণ করার উপায়টা একটা খুব সুন্দর মেথড আছে, যেটাকে ফার্স্ট প্রিন্সিপল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বলে। ম্যাথমেটিক্যাল কথাটাকে আমি তুলে দিয়েছি কারণ ম্যাথমেটিক্স এর ক্লাসে ম্যাথমেটিক্স ছাড়া তো আর কিছু হচ্ছে না। সো দিস ইজ জাস্ট ফার্স্ট প্রিন্সিপল অফ ইন্ডাকশন। ইফ ইউ লাইক ইউ ক্যান সে ফার্স্ট প্রিন্সিপল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। কি বলছে যে আমি আগে চেক করব, এই ধরনের যে কোনো পরিস্থিতিতে ফর্মুলা দেওয়া থাকুক, আমাদের ডেরিভেটিভের ক্ষেত্রেই দেখতে হবে যে ধরো এটার একটা নাম দিয়ে দিলাম, এন এর উপরে নির্ভর করছে, তো সেজন্য পি লিখলাম। এটা জাস্ট নিজের মানে শখের কথা, এটা মানে খুব স্ট্যান্ডার্ড চলে আসছে, এই নোটেশনটা স্টাক হয়ে গেছে। পি এন লেখো বা যা খুশি তাই লেখো, তাতে কিছু যায় আসে না। এন এর উপরে নির্ভর করছে সেই জায়গাটাকে পরিষ্কার বোঝাবে। তাহলে ধরো পি এন একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। প্রথম কাজ করবে, দেখবে যে কোনো একটা ফিক্সড পজিটিভ ইন্টিজারে ওটা ট্রু হচ্ছে কিনা। তো বেশিরভাগ জায়গা আমাদের যেখানে করতে হবে, ওটা 1 এর সত্য কিনা সেটা দেখবো। n=1 বসালে উত্তরটা সঠিক মিলছে কিনা দেখবো। তারপরে আমরা বলবো যে ধরো যে এই ঘটনাটা সত্যি হচ্ছে, যে যখনই কে এর জন্য স্টেটমেন্টটা সত্য, তখন k+1 এর জন্য সত্য হয়ে যাচ্ছে। এটা আমাকে, আমি যখন অঙ্ক কষতে বসবো আমাকে এটা দেখাতে হবে। হ্যাঁ, এক্ষুনি করব। সুতরাং ওটা দ্যাট ইজ এ বেটার আইডিয়া, যে করার সময় দেখলাম যে কিভাবে হচ্ছে। তাহলে এটা যদি ঘটে যায়, এবার এটার দিকে একটু মন দাও। তাহলে কি হচ্ছে যে তুমি চেক করেছো যে p1টা সত্য, ঠিক আছে, p1টা ট্রু, এটা দেখে নিয়েছো। আর ধরো তুমি কোনোভাবে এটা প্রুভ করে দিয়েছো যে যখনই কোনো পিকে ট্রু হবে, তখন pk+1টাও ট্রু হতে বাধ্য। আর যেহেতু p1টা ট্রু দেখা হয়ে গেছে, তাহলে ইমিডিয়েটলি বলে দিতে পারছো যে তার মানে এই যে সেকেন্ড স্টেটমেন্ট লেখা আছে, সেখান থেকে p2টা ট্রু হয়ে যাবে, কারণ 1+1 করলে p2টা ট্রু হয়ে যাবে। এবার p2টা যদি ট্রু হয়ে যায়, তাহলে আবার করে এটা লাগাও, তাহলে কি হবে, 2+1 করো, তাহলে p3টা ট্রু হয়ে যাবে। তারপরে p3 যদি ট্রু হয়, তাহলে p4 ট্রু হবে, p4 ট্রু হলে p5 ট্রু হবে, অ্যান্ড সো অন। তো এই যে অ্যান্ড সো অন করে বলছি, এটাকে একটা সঠিক জায়গায় দাঁড় করিয়ে দেওয়া যায়, যদিও এটা কোনো থিওরাম নয়, ঠিক আছে, ইট ইজ জাস্ট আ প্রিন্সিপল অফ ইন্ডাকশন। তাতে উক্তিটা করে দেওয়া যায় যে pn ইজ ট্রু। তো এটা যে একটা মেথড অফ প্রুভিং, এটা ডিপেন্ডেন্ট অন সাম আদার প্রিন্সিপল উইচ ইজ, মানে তার সাথে ইকুইভ্যালেন্ট, কিন্তু সেই সব জায়গায় আমরা যাব না, ঠিক আছে। ওটাকে ওয়েল অর্ডারিং প্রিন্সিপল বলে। তো যাই হোক, আমরা এইভাবে প্রমাণ করার একটা পদ্ধতি আছে, সেটা আমরা জানলাম। তো এই স্লাইডটা আমি সেই কারণেই শুধু রেখেছি, আমরা তো অ্যালজেব্রা করব না, কিন্তু এই যে জায়গাটা প্রমাণ করার উপায়টা, সেটা আমরা ইউজ করব কয়েকটা অঙ্ক কষতে গিয়ে। তো সেটা দেখা যাক কিভাবে করছি, ওটা দেখলে বেটার ওয়েতে অ্যাপ্রিসিয়েট করতে পারবে আর কি। হ্যাঁ, হায়ার ডেরিভেটিভ তো আমি গল্প বলেই দিয়েছি। শুধু আমি যেটা আমি এই এফ প্রাইম, এফ ডাবল প্রাইম এসব লিখছিলাম, তার বদলে আরো নোটেশন হচ্ছে d2f dx2 বা df dx, যেমন এখানে ছিল d3f dx3। এরকম সিম্বলের মধ্যে একটা খেয়াল করবে যে ওপরে যেটা লিখছো সেখানে এফ এর আগে লিখছো। হ্যাঁ, সো মানে অ্যাজ ইফ এই যে d2 dx2 বা তার আগে ddx, অথবা তারপরে তোমার ডি কিউব আসবে, d3 dx3, এগুলোকে অপারেটর হিসেবে ট্রিট করা হচ্ছে, ঠিক আছে। এই ddx অ্যাক্টিং অন এফ, d2 dx2 অ্যাক্টিং অন এফ, d3 dx3 অ্যাক্টিং অন এফ, এইভাবে নোটেশনটা ভাবা হয়। সেই জন্যই নোটেশনটা এরকম করে লিখছো। আর তোমার যদি অ্যাট দ্য পয়েন্ট এক্স এটা দেখে যদি কনফিউশন লাগে, তুমি ভাবতেই পারো যে যে কোনো পয়েন্টে যদি ক্যালকুলেট করছো, তাহলে এ পয়েন্টে ধরো ক্যালকুলেট করছো, এটা আসলে হচ্ছে d2f dx2 at the point x is equal to a।
তো এখানেও ঠিক একইভাবে kth ডেরিভেটিভ যদি ক্যালকুলেট করো, তার একটা নোটেশন হচ্ছে যেটা এক্ষুনি বললাম, কারণ ওই বারে বারে অতগুলো প্রাইম দিতে থাকলে তো একটার পরে তো গুলিয়ে যাবে। সেজন্য ইট ইজ বেটার টু রাইট ইট লাইক দিস, যে ব্র্যাকেটে আমি কে লিখবো, তার মানে kth ডেরিভেটিভ অফ এফ at the point x, অথবা dkf dx কে at the point x। আর x মানে যদি কনফিউশন হয় তাহলে a পয়েন্টে ক্যালকুলেট করলে এইভাবে লিখবো x is equal to a। এটা ছাড়াও অনেক রকমের ইয়ে আছে, সিম্বলস আছে, তো সেটা আমরা যেহেতু ভীষণভাবে কাজে লাগাবো আমি এখানে বলছি একটুখানি। হ্যাঁ, y is equal to fx এরকম যদি এক্সপ্রেশনটা দিয়ে দাও, তাহলে ফার্স্ট ডেরিভেটিভটা লিখবে y1, সেকেন্ড ডেরিভেটিভটা লিখবে y2, থার্ড ডেরিভেটিভটা লিখবে y3 এন্ড সো অন। এটা একটা পদ্ধতি। nth ডেরিভেটিভটা লিখছো yn। সো দিস ইজ ওয়ান ওয়ে অফ রাইটিং ইট। আর একটা হচ্ছে মাথায় চাপিয়ে দেওয়া। হ্যাঁ, মানে এখানে যেমন একটা ব্র্যাকেট লিখেছো, একইভাবে মাথায় যদি তুমি n লিখে দাও তাহলে nth ডেরিভেটিভ অফ y হয়। আর একটা পদ্ধতি হচ্ছে যে তুমি জাস্ট dny dxn লেখো। ঠিক আছে, যেমন এফ লিখছিলে, এফ এর বদলে তুমি y লিখে এক্সপ্রেশনটা দাও। মানে এর নানান রকমের এক্সপ্রেশন আছে টু এক্সপ্রেস দিস আইডিয়া যে তুমি kth ডেরিভেটিভটা ক্যালকুলেট করছো। এবার অনেক সময় আমার কাজে লাগবে বলে আমি এটাকে মানে একদম স্পেসিফাই করে লিখে রাখছি। f0 মানে হচ্ছে কিন্তু f নিজে। ঠিক আছে, মানে এই যে সিম্বলটা ডিসাইড করলে সেটাতে যদি তুমি কে এর বদলে 0 লেখো তার মানে অরিজিনাল ফাংশনটা, তাহলে সেই রুলটা যদি ফলো করো তাহলে y0টা কত হবে, y0 ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু f। এটা আমরা কিন্তু খেয়াল রাখবো। ঠিক আছে, তাহলে এই আইডিয়াটা রয়েছে মাথার মধ্যে। আর এটাকে হ্যান্ডেল করার জন্য একটা থিওরাম আছে, যেটা আজকে বাদ দাও, যখন লাগবে আমরা ফিরে আসবো ওখানে। সেটাকে লাইবনিজ থিওরাম বলে। তো সেটা দুটো জিনিসের গুণফলের ডেরিভেটিভ বার করতে খুব কাজে দেয়। তো আমি একটা এক্সারসাইজ অন্তত করি, আশা করি এটা করতে পারবো। তো আমি একটা ফর্মুলা ডিডিউস করতে চাইছি, যে আমার যদি ফাংশনটা দেওয়া থাকে bx প্লাস সি টু দি পাওয়ার m। দেখো খুব বেশি কথাগুলো বলিনি। হ্যাঁ, এখানে কি হচ্ছে যে তোমার b আর c দুটো কনস্ট্যান্ট দেওয়া আছে, অলরাইট। আর ফাংশনটা ডিফাইন্ড হচ্ছে fx ইজ ইকুয়াল টু bx প্লাস সি টু দি পাওয়ার m। এটা হচ্ছে তোমার ফাংশন, যেখানে mটা একটা ফিক্সড তুমি ইয়ে নিয়ে নিচ্ছ, পজিটিভ ইন্টিজার। অলরাইট, সো দিস ইজ ইয়োর ফাংশন। তাহলে বলতে চাইছি যে এই ফাংশনটা ইনফাইনাইটলি ডিফারেন্সিয়েবল, মানে ওটার ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ নিয়ে তুমি নিতেই থাকতে পারো, সেটাতে তোমার কোথাও থামার প্রয়োজন হবে না। ইউ উইল কিপ অন টেকিং দ্য ডেরিভেটিভ। সো এই ধরনের ফাংশনকে বলে ইনফাইনাইটলি ডিফারেন্সিয়েবল, মানে যে কোনো কে এর জন্য kth ডেরিভেটিভ এক্সিস্টস। আর এবার সেটার ফর্মুলাটা কি দাঁড়ায়, যে যদি তোমার লেস দেন অর ইকুয়াল টু এম হয়, এই যে kth ডেরিভেটিভ এই এমটা ফিক্স করে রেখেছো। হ্যাঁ, তাহলে লেস দেন অর ইকুয়াল টু এম যদি তোমার ডেরিভেটিভ হয়, তার একটা কিছু চেহারা আসবে। আর যদি এই চেহারা আসবে, এখান থেকে তুমি ডিডিউস করে নিতে পারবে যে যদি আমি kth ডেরিভেটিভ নিতে চাই ফর গ্রেটার দেন এম, তাহলে ওই ডেরিভেটিভটা কিন্তু 0 হয়ে যাবে। তার মানে কিন্তু এটা নয় যে ডেরিভেটিভটা এক্সিস্ট করবে না, ডেরিভেটিভটা এক্সিস্ট করবে, কিন্তু ওটার মান 0 হয়ে যাবে। এক্স এর উপরে আর নির্ভর করছে না, এক্স যাই হোক না কেন ভ্যালুটা 0 হয়ে যাবে ফর কে গ্রেটার দেন এম। এটা তুমি প্রুভ করতে চাইছো। তো এটা প্রুভ করার ওই প্রথম যে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনটাকে ইউজ করে দেখাবো যে আমরা কিভাবে ওটাকে ইউটিলাইজ করছি। তো আমি প্রথম কাজ করব যে আমি এটার ফার্স্ট ডেরিভেটিভটা আগে ক্যালকুলেট করব। তার মানে ddx অফ bx প্লাস সি টু দি পাওয়ার m, এটা আমি ক্যালকুলেট করছি। তো কিভাবে করছি, আমার এটা এখানে চেন রুল লাগাচ্ছি, তাই না? তার মানে এটাকে আমি ভাবছি সামথিং টু দি পাওয়ার m, তাহলে ওটার ডেরিভেটিভ কত হয়, m ইন্টু সামথিং টু দি পাওয়ার m মাইনাস ওয়ান। তাহলে এখানে সামথিংটা কি, bx প্লাস সি, তাহলে m ইন্টু bx প্লাস সি টু দি পাওয়ার m মাইনাস ওয়ান আসবে।
তার সাথে কিসের গুণফল করতে হবে? bx প্লাস c যে ফাংশনটা, তার ডেরিভেটিভ। তাহলে তার ডেরিভেটিভ কত হয়? শুধু b হবে। তাহলে আমি চেন রুল লাগিয়ে ফার্স্ট ডেরিভেটিভ অফ bx প্লাস c টু দি পাওয়ার m পেয়ে যাচ্ছি m ইন্টু বি ইন্টু bx প্লাস c টু দি পাওয়ার m মাইনাস 1। এবারে উপরে যে ফর্মুলাটা লেখা আছে সেটার দিকে তাকাও। তুমি যদি k সমান 1 বসাও বাঁ পাশে, তাহলে ডান পাশে তোমার কি হতে হবে? শুরু করতে হবে m দিয়ে, করে m মাইনাস 1 প্লাস 1 মানে m এই শেষ করতে হবে। তো সেই জিনিসটা হয়েছে। তারপরে b টু দি পাওয়ার k, k সমান 1 সেটাও মিলে যাচ্ছে। আর bx প্লাস c টু দি পাওয়ার m মাইনাস k বলেছে, m মাইনাস 1 সেটাও মিলে যাচ্ছে। সুতরাং তোমার এই যে ফর্মুলাটা, এটা তোমার ফর k ইজ ইকুয়াল টু 1 মিলে গেছে, রাইট? তাহলে এরপরে তুমি স্টেপটা তুমি কি করবে? যে ধরে নাও যে কোনো একটা এল এর জন্য সত্যি। তো আমি এইভাবে বলছি, না আমি এম ইয়া যে কোনো কে ইজ ইকুয়াল টু 1 2 এটসেট্রা এল অব্দি তুমি সত্যি দেখিয়ে দিয়েছো, ধরো টিল লেস দেন এম। হ্যাঁ, কারণ এম এ আসলে একটা রোলটা ডিফারেন্ট হবে, তো সেই জন্য আমি এমটাকে পাত্তা দিয়ে বলছি যে ধরো এল অব্দি আমি করে দিয়েছি। করে আমি দেখাতে চাইছি যে এল প্লাস ওয়ানেও ফর্মুলাটা সত্যি হবে। তো এল অব্দি যদি ডেরিভেটিভ নিয়ে ফর্মুলায় বসে যাচ্ছে, তার মানে এলএথ ডেরিভেটিভ অফ বিএক্স প্লাস সি টু দি পাওয়ার এম এই ফর্মুলা নেবে, রাইট? তুমি দেখো এম ইন্টু এম মাইনাস ওয়ান ইন্টু এটসেট্রা, জাস্ট কে এর বদলে এল লিখছো। এম মাইনাস এল প্লাস ওয়ান বি টু দি পাওয়ার এল বিএক্স প্লাস সি টু দি পাওয়ার এম মাইনাস এল, এই ফর্মুলা নিচ্ছে। এতটা অবধিতে কোনো অসুবিধা হচ্ছে না তো? প্রবলেম হচ্ছে? না ম্যাম, হচ্ছে না। হচ্ছে না? তাহলে আমি ধরে নিচ্ছি হচ্ছে না। তাহলে এলএথ ডেরিভেটিভ যদি এটা হয়, তাহলে এটার এল প্লাস ওয়ান এথ ডেরিভেটিভ কি হবে সেটা আমায় ক্যালকুলেট করতে হবে। তাহলে আমি ডিডিএক্স অফ ডিএল ডিএক্সএল অফ বিএক্স প্লাস সি টু দি পাওয়ার এম করবো, রাইট? আমি যখন ডিএল প্লাস ওয়ান, এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ ডিএল প্লাস ওয়ান ডিএক্স এল প্লাস ওয়ান বিএক্স প্লাস সি টু দি পাওয়ার এম লিখছি, এটার মানে হচ্ছে ডিডিএক্স of dl dxl bx plus c to the power m, রাইট? তাহলে আমি এটার কিন্তু আমরা ধরে নিয়েছি ওই ফর্মুলাটা হোল্ড করে। তো ফর্মুলা যেটা ছিল সেটাই লিখছো m ইন্টু m মাইনাস ওয়ান ইন্টু এটসেট্রা m মাইনাস এল প্লাস ওয়ান বি টু দি পাওয়ার এল bx প্লাস c টু দি পাওয়ার m মাইনাস এল। এই জিনিসটা যদি ডিডিএক্স নাও, তার মধ্যে প্রথম সব কটা কিন্তু এক্স এর উপরে নির্ভর করছে না, সুতরাং ওটা ডিডিএক্স সিম্বলের বাইরে চলে যায়, মানে ওটার উপরে ডিডিএক্স লাগানোর কোনো প্রয়োজন নেই। তো তাহলে আমার জাস্ট ডিডিএক্স অফ এটা ক্যালকুলেট করছো। তো ডিডিএক্স অফ এটা যদি ক্যালকুলেট করো, তাহলে আবার তুমি চেন রুল লাগাবে। তাহলে কি হবে? এম মাইনাস এলটা নেমে আসবে, এখানে এম মাইনাস এল প্লাস ওয়ান ছিল, এম মাইনাস এল প্লাস ওয়ান মানে হচ্ছে ইকুয়াল টু এম